শাটডাউনের অনিশ্চয়তায় রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদল সহ 5 প্যানেলের। যথাসময়ে ভোট চায় শিবির, সিদ্ধান্ত নিতে বৈঠকে কমিশন। ভোটার নেই বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে। নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? নির্বাচন অনেক বেশি পার্টিসিপেটরি হবে। এখন 25 তারিখে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই নির্বাচন 25 তারিখে হবে বা হবে না সে বিষয়ে আমরা এই মিটিংয়ে সিদ্ধান্ত নেব। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ, অনিয়মের ব্যাখ্যা না দেওয়ায় ডাকসুর বৈধতা নিয়ে প্রশ্ন ছাত্রদলের। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সানি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে রেশারেশিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে জিম্মি করে অর্থ আদায়। অভিযানে 84 ভুক্তভোগী উদ্ধার, আটক 3। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, বেশি প্রাণহানি 20 থেকে 30 বছর বয়সী রোগীর। এখন থেকে এক রোগীকে দেখবেন একই ডাক্তার, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এবং কাউন্সিলর ইস্যুতে বিসিবি সভাপতির চিঠি, বৈধ ঘোষণা চেম্বার আদালতের। কার্যকারিতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত। নির্বাচনে বাধা নেই, কিছুক্ষণ পর বোর্ড সভা। ডাকসু নির্বাচনের 3 দিন আগেও পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শাটডাউন কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ অবস্থায় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ভোট আয়োজনের দাবিতে স্মারকলিপি দিয়েছে 4টি প্যানেল। তবে ষড়যন্ত্রের অভিযোগ করে যথাসময়ে ভোটের দাবি শিবির সমর্থিত প্যানেলের। চলমান বৈঠকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। দীর্ঘ ৩৫ বছর পর 25 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোট। তবে পোষ্য কোটা স্থগিত ও গত 20 সেপ্টেম্বর উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডির সদস্যদের লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্যারিস রোডে মানববন্ধন ও প্রতিবাদ সভাও করেন তারা। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল আছে, কেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বহাল থাকবে না? এই যে আমাদেরকে জিম্মি করা এবং জিম্মি করার ধরন, তাদের আচরণ আমাদেরকে অনেক পীড়া দিয়েছে। এটা রাকসু নির্বাচনের জন্য খুবই হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে প্রশাসনও দায় এড়াতে পারবে না। উদ্ভূত পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজার ছুটি উপলক্ষে ক্যাম্পাস ছেড়েছেন অনেক শিক্ষার্থী। এ কারণে নির্বাচন অংশগ্রহণমূলক করতে পূজার পর নির্বাচন দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের। এদিকে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ভোট আয়োজনের দাবিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সচেতন শিক্ষার্থী সংসদ, সার্বজনীন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, ইউনাইটেড ফর রাইটস সহ স্বতন্ত্র প্রার্থীরা। দ্রুত সিদ্ধান্ত নিতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপিও দেন 4টি প্যানেলের প্রার্থীরা। ভোটার নেই বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে। তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন। যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ, এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে প্রাণভোমরা, তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর অভিযোগ, নির্বাচন পেছাতে চক্রান্ত করছে একটি চক্র। যথাসময়ে নির্বাচন আয়োজনের দাবি তার। নির্বাচন অনেক বেশি পার্টিসিপেটরি হবে। এখন 25 তারিখে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে, এবং পূজার পর যদি আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে যাই সেক্ষেত্রে পার্টিসিপেশন যেমন কমে যাবে, ঠিক সেভাবে আমাদের শিক্ষা কার্যক্রম, একাডেমিক যে কার্যক্রম, এটাতে ব্যাঘাত ঘটবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। সব বিষয়গুলো আমরা আমাদের মিটিংয়ে নিয়ে এসে তারপরেই আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে। আমরা মিটিং শেষে এই নির্বাচন 25 তারিখে হবে বা হবে না সে বিষয়ে আমরা এই মিটিংয়ে সিদ্ধান্ত নেব। সব বাধা বিপত্তি কেটে গেলে উৎসব মুখর পরিবেশে ভোটের আশা শিক্ষার্থীদের। সময় সংবাদ, রাজশাহী।
এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, আমি এখন রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে আছি। আমি দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা আসলে বিরাজ করছে। আমার পেছনে ঠিক ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী এবং এদের সমর্থক তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে 25 সেপ্টেম্বরই রাকসু নির্বাচন তারা চায়, এর বাইরে অন্য কিছু তারা চাচ্ছে না। এখন তারা এক দফা দাবিতে কিন্তু এসেছেন এবং এই আপনারা জানেন যে কিছুক্ষণ পরে কিন্তু রাকসু নির্বাচন কবে হচ্ছে এটি নিয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলামের। তার আগেই কিন্তু আমরা দেখলাম ছাত্র শিবির সমর্থিত যারা আছেন তারা কিন্তু এই ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন এবং তারা কিন্তু এই একটি দফা দাবি তারা কিন্তু জানাচ্ছেন যে 25 তারিখেই কিন্তু এই নির্বাচন হতে হবে, না হলে এই নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে, নানাভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তাদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। ঠিক তার সামনেই কিন্তু আমরা দেখেছি যে দুপুরে আসলে যে 4টি প্যানেলের পক্ষ থেকে রাকসু প্রধান নির্বাচন কমিশনারকে যারা স্মারকলিপি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আসলে এখন অনেক শিক্ষার্থী আসলে বাড়ি চলে গেছে, এখন নির্বাচন হলে হবে। এই নির্বাচন ভোটারবিহীন নির্বাচন আসলে তারা চায় না, কোনো প্রহসনের নির্বাচন তারা চায় না। এই দাবিতে কিন্তু তারা রাকসুর একেবারে প্রধান কার্যালয়ের সামনেই, প্রধান ফটকের সামনেই তারা কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ করছেন। অর্থাৎ দুইটি পক্ষ কিন্তু পাশাপাশি বিক্ষোভ করছেন এবং দুইটি পক্ষ আসলে তাদের দাবি কিন্তু তাদের প্রতিবাদের মধ্য দিয়ে তুলে ধরছেন। সব মিলিয়ে কিন্তু বলা চলে এই পক্ষ বলছেন ভোটারবিহীন নির্বাচন মানি না, মানব না, এ ধরনের স্লোগান তাদের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি ওদিক থেকে কিন্তু বলা হচ্ছে 25 তারিখের বাইরে নির্বাচন হতে দেওয়া হবে না, 25 তারিখেই আসলে এই নির্বাচন করতে হবে। আপনারা জানেন সব মিলিয়ে আসলে একেবারে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে। এখন আসলে আমরা প্রধান নির্বাচন কমিশনার আর কিছুক্ষণ পরে কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আপনারা জানেন দুপুরেও কিন্তু একটি সংবাদ সম্মেলন করে 4টি প্যানেল আসলে এই নির্বাচনকে পেছানোর দাবি জানিয়েছিলেন। এরপরই আসলে আমরা দেখলাম যে যতই কাল গড়াচ্ছে, যতই সময় গড়াচ্ছে, ততই কিন্তু জটিলতা বাড়ছে। আসলে এই নির্বাচনকে ঘিরে এই জটিলতা দ্রুত নিরসন হোক এবং আসলে নির্বাচন যেহেতু 35 বছর পর হচ্ছে, শিক্ষার্থীদের প্রাণের আসলে দাবি রাকসু নির্বাচন, এই রাকসু নির্বাচন হোক, এটি আসলে তাদের চাওয়া। সব মিলিয়ে আসলে যদি বলা চলে এই রাকসু নির্বাচন যত দ্রুত এই সকল সংকট কেটে রাকসু নির্বাচন হবে, সেটাই আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা। আপনারা জানেন এদিকে কিন্তু শিক্ষার্থী এবং এদিকে শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু এখানে আন্দোলন করা হচ্ছে এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়া হচ্ছে, যে কারণে আসলে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। তো এই ছিল এখন পর্যন্ত রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এদিকে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অরক্ষিত প্রেসে ব্যালট ছাপানো এবং একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ করেন তারা। অনিয়মের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানায় সংগঠনটি। ডাকসু নির্বাচনের দিন ভোটে নানা অনিয়মের অভিযোগ তোলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। নানা অসঙ্গতির কথা লিখিতভাবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে। প্রায় 2 সপ্তাহ পর সোমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খোদ পোলিং অফিসাররাই নির্বাচনের আচরণবিধি জানতেন না বলে অভিযোগ করে ছাত্রদল বলছে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ মবের মুখে ঠেলে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের পাশাপাশি বেশ কিছু শিক্ষক ও বিএনসিসি সহ কর্তৃপক্ষের নানা ভূমিকার সমালোচনা করেন ছাত্রদল নেতারা। সমূহের বিষয়ে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
গাজীপুরের টঙ্গীতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং বার্ন ইনস্টিটিউটে আছেন স্বপন আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, আপনারা জানেন স্টেশন রোডে দুপুর নাগাদ যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি কেমিক্যালের গোডাউনে, সেই আগুন কিন্তু মুহূর্তেই আশেপাশে সরেজমিনে দেখলাম যে আগুনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা একদম মুহূর্তেই আশেপাশে আরও যে তেলের দোকান ছিল, আরও অন্যান্য যে মুদি দোকান ছিল সেটিও পুড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা যা দেখতে পাচ্ছি যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আমাদেরকে জানাবেন যে আসলে এই আগুনের যেই বর্ণনা সেটা হয়তো বা তারা তুলে ধরবেন। কিন্তু আপনারা এখন এখান থেকে বের হচ্ছে, খুব বেশি ভেতরে থাকাও যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। এই কারণে আপনারা জানেন যে প্রথমেই যখন আগুন লাগে তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা যখন খবর পায় ভেতরে তারা প্রবেশ করার পরেই কিন্তু আমরা জানতে পারি যে ফায়ার সার্ভিসের বেশ কিছু যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু গুরুতর দগ্ধ হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন। এছাড়া জানতে পারি যে ফায়ার সার্ভিসের বেশ কিছু যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু গুরুতর যে তাপ তীব্রতা সেটা প্রচন্ড ছিল এবং সরু জায়গা হওয়ার কারণে কিন্তু ভেতরে প্রবেশ করাও যায়নি। পুরো জায়গাটা জুড়ে আগুনের কুণ্ডলী ছিল, এই কারণে কিন্তু খুব সহজেই ভেতরে প্রবেশ করাও যায়নি। পুরো জায়গাটা জুড়ে আগুনের কুণ্ডলী ছিল, এই কারণে কিন্তু খুব সহজেই এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় জানেন 4টার সময় আগুনের ঘটে ঠিক এই মার্কেটটিতে, তারপরে কিন্তু টানা এই প্রায় 2.5 ঘন্টার মতো সময় নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো আপনারা জানেন যে এই ঘটনায় আরও কয়েকজন ফায়ার ফাইটার সহ কয়েকজন আহত রয়েছেন, তারা ভর্তি রয়েছেন ঢাকার বার্ন ইনস্টিটিউটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, তিনি জানাবেন তাদের পরিস্থিতি। রুবেল, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে টঙ্গীতে আসলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখনও আসলে জ্বলছে, সেই ঘটনার সাক্ষী যারা, অর্থাৎ আগুন নেভাতে গিয়ে যারা আসলে দগ্ধ হয়েছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ট্রিটমেন্ট এখনও এখানে চলছে। আমি যদি একটুখানি বলে রাখি, আসলে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ওখানে উপস্থিত হন তার পরপরই একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণেই আসলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী সহ একজন অফিসার তারা আসলে দগ্ধ হন এবং তাৎক্ষণিকভাবেই তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত 4 জন আসলে ফায়ার কর্মী যারা রয়েছেন তাদেরকে এখানে ট্রিটমেন্ট হচ্ছে। এর মধ্যে জয় হাসান যিনি রয়েছেন তার আসলে খুব কম গুরুতর এবং তার যে পুড়ে যাওয়ার যে পার্সেন্টেজ সেটি একটুখানি কম, বিধায় তাকে কেবিনে শিফট করা হয়েছে। পাশাপাশি এর মধ্যে কিন্তু 3 জনের অবস্থা কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কাজনক। কেননা কিছুক্ষণ আগেই আমাদেরকে চিকিৎসক যেটি জানালেন যে এর মধ্যে শামীম আহমেদ এবং নুরুল হুদা, যাদের আসলে 100%ই পুড়ে গেছে, তাদের শ্বাসনালী সহ 100% পুড়ে যাওয়ার কারণে তারা কিন্তু ব্যাপকভাবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। একই সাথে অফিসার জান্নাতুল নাইম যিনি রয়েছেন তার 42% পুড়ে গেছে, সেও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে তার আসলে যেহেতু শ্বাসনালী পুড়ে যায়নি, তবে চিকিৎসা নিয়ে সে হয়তো এখান থেকে কিছুদিনের মধ্যে বিদায় নিতে পারবেন এমনটি জানিয়েছেন। পাশাপাশি আরও একজন দোকান কর্মী যিনি আসলে ঢাকা মেডিকেলের বার্নে যে চিকিৎসা নিচ্ছেন, একজন দোকানমণি, তার নাম হচ্ছে আলামিন হোসেন বাবু, তারও কিন্তু 95% পুড়ে গেছেন। অর্থাৎ এই ঘটনায় রাজধানীতে আসলে যে কয়েকজন আসছেন ফায়ার কর্মী সহ, তাদের মধ্যে ফায়ার কর্মীর মধ্যে 3 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক এবং একজন দোকান কর্মী যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তারও অবস্থা আশঙ্কাজনক। তবে নতুন করে কোনো ফায়ার কর্মী বা কোনো রোগী আসলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেননি। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই গাজীপুরের যে অগ্নি দগ্ধের যে ঘটনা, সেই ঘটনার জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ অবস্থা। সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল এবং এর আগে গাজীপুর থেকে। সন্ধ্যার সময় আরও থাকছেন। রাজশাহী বিভাগের 3 জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি আন্দোলনকারীদের। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা জানিয়েছে এনসিপি। বিকেলে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি ও জামায়াতের রেষারেষির কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল সোমবার বিকেলে সিএসির সঙ্গে 1.5 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা জানান, নিবন্ধন ইস্যুতে ইতিবাচক সাড়া মিললেও প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে, এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। জানান, নির্বাচন সামনে রেখে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করবে না এনসিপি। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না। আমরা স্বতন্ত্র। আমরা এই গণ অভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিবাদী ব্যবস্থার বিলুপ হয় নাই, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েই শঙ্কা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। এর আগে দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে আগে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের। তারা আরও বলছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তিতর্কে বাড়ছে সংশয়। পিআর সহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো দল নেমেছে রাজপথে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে, পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন। তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় বসবে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। শেখ হাসিনা পারেনি, এখন যারা ভেতর থেকে চেষ্টা করছে তারাও সেই জিনিসটি করতে পারবেন না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো যেন মানব পাচারকারীদের আস্তানায় পরিণত হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে চক্রটি। অভিযানে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় 4 জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে 72 ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান।
এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের 2 সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় 3টি অস্ত্র, 3 রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরে তাদেরকে ধরতেও পারবো। গভীর জঙ্গল এবং আবহাওয়া প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, বাট অচিরেই আপনারা দেখতে পাবেন যে এরা আইনের আওতায় আসবে। 1000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। গুদামে লেগে গেল জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যার সময় আরও থাকছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইতালি। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি, ফ্রান্সও ঘোষণা দিতে পারে আজ। পরিবহন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী বিভাগের 3 জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাজশাহী ঢাকা রুটের কর্মীদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক 1100 থেকে 1250, সুপারভাইজার 500 এবং চালকের সহকারী 400 করে টাকা পান। কিন্তু প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে 2000 করার দাবি তাদের। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে উত্তাল ইতালি। সোমবার রাজধানী রোম সহ বিভিন্ন শহরের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ডাক দেওয়া হয় ধর্মঘটের। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল, এমনকি বিভিন্ন কারখানাও বন্ধ ঘোষণা করা হয়। রোমের পাশাপাশি মিলান, তুরিন, ফ্লোরেন্স, নাপোলি, বারি ও পালের্মো সহ অন্যান্য শহরেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইতালি সরকারের প্রতি দাবি জানান আন্দোলনকারীরা। এর আগে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। একই পথে হাঁটছে ফ্রান্সও। আজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন চেয়ে সভাপতির চিঠি বৈধ ঘোষণা করলেন চেম্বার আদালত। এর আগে দুপুরে 15 দিনের জন্য কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সোমবার কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। অসৎ উদ্দেশ্য থেকে বিসিবি সভাপতি চিঠি পাঠিয়েছিলেন বলে জানান রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে সভাপতির চিঠি বৈধ ঘোষণা করেন চেম্বার আদালত। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা, বিভাগ ও ক্লাব থেকে কাউন্সিলর পাঠানোর সময়। কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে রাত 9টায় সভায় বসছে বিসিবি পরিচালনা পর্ষদ। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন তামিম। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।